বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো প্রত্যেকে সুস্থ আছো এবং কুশলেই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার পক্ষ থেকে তোমাদের প্রত্যেকেই জানাই অনলাইন ভিডিও ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আমি মোহাম্মদ আলী আকবর, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশ্বিক মহামারীর মধ্যে তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গণিত এবং উচ্চতর গণিত বিষয়ের বেশ কিছু ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে ইতিমধ্যেই আমি উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় আজ উচ্চতর গণিতের সেট এবং ফাংশন বিষয়ক পার্ট 4 অর্থাৎ চ্যাপ্টার 1-এর পার্ট 5 ক্লাসে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে উচ্চতর গণিত বিষয়ে সেট এবং ফাংশনে তোমাদের বেশ কিছু প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমগুলো সমাধানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। যাই হোক, আসো আজ কথা না বাড়িয়ে আমরা সেট এবং ফাংশন বিষয়ে আজ বিপরীত ফাংশন এবং ওয়ান টু ফাংশন এই দুইটি বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই। তো আলোচনার শুরুতেই আমি তোমাদের একটি উদাহরণ উপস্থাপন করতে চাই। f of x equal to 2x plus 3 আমরা এই ধরনের একটি সহজ ফাংশন দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। তো এই ফাংশনের ক্ষেত্রে আমরা বিপরীত ফাংশনটা নির্ণয় করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এক্ষেত্রে আমরা y equal to 2x plus 3 আমরা সাইডে একটু লিখে নিতে পারি যে f of x equal to y, f of x equal to y ধরে x equal to f inverse y, এটা একটা সমীকরণ দিয়ে রাখো, কারণ এই মানটা পরবর্তীতে আমাদের প্রয়োজনে আবার এখানে রিপ্লেস করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, মূলত f of x equal to 2x plus 3 that is y equal to 2x plus 3 এই ফাংশনটা দিয়ে আমরা এটা বুঝতে পারি y এর মানটা x এর মানের উপর নির্ভরশীল। ঠিক এই জায়গাটায় আমরা উল্টা কথা বলতে চাই, অর্থাৎ আমরা এই ফাংশনটাকে এমনভাবে এক্সপ্রেস করব যাতে বোঝা যাবে x এর মানটা y এর মানের উপর নির্ভরশীল। তো এসো আমরা এক্ষেত্রে রাইট সাইডটাকে প্রথমে আমরা যদি লিখি তাহলে এমন দাঁড়াবে, এরপর x equal to y minus 3 that is y minus 3/2। এবার x এর যে মানটা আমরা এখানে 1 নাম্বার পেয়েছি, আমরা এটাকে রিপ্লেস করে দিতে চাই f ইনভার্স minus 3/2। এখানে আমরা লিখে দিব যে 1 নম্বর সমীকরণের সাহায্যে আমরা এই মানটা, বিষয় না, মূল ফাংশনটা যে আকার ছিল এই আকারটা কিন্তু কমপ্লিটলি তার রিভার্স অর্ডার, দ্যাট ইজ উল্টা আকার হয়েছে। তো এই জায়গাটায় এবার আমরা ওয়াইটাকে যদি x দ্বারা রিপ্লেস করে দেই, দ্যাট ইজ f ইনভার্স x ইকুয়াল টু x মাইনাস 3/2, যা প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন। তাহলে আমরা যে কাজটা করলাম, যে প্রথমে যে ফাংশনটা আমাদের প্রদত্ত থাকবে অর্থাৎ দেওয়া থাকবে, সেক্ষেত্রে f of x এর পরিবর্তে আমরা ওয়াইটা ধরে নেব, সেখান থেকে আমরা x এর মানটা বের করব। আসলে এখানে বিষয়টা কি বলা হয়েছে, f of x equal to y অর্থাৎ y এর মান x এর মানের উপর নির্ভরশীল। তাহলে এটাকে যদি আমরা ঠিক উল্টা কথা বলি, এখানে বিষয়টা ঠিক এমন না উভয় পাশে আমরা f ইনভার্স নিয়েছি, ফলে x equal to f ইনভার্স হয়েছে। এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু বিষয়টা ঠিক এরকম নয়। এক্ষেত্রে যে y এর মান x এর মানের উপর নির্ভরশীল, এই কথাটা যদি আমরা ঠিক উল্টিয়ে বলি, তাহলে x এর মান y এর বিপরীত মানের উপর নির্ভরশীল।
অর্থাৎ বিপরীত ফাংশনের মানের উপর নির্ভরশীল। ঠিক এ কথাটাই আমরা বোঝাতে চেয়েছি। তো এবার আমরা ক্যালকুলেশন করে দেখলাম, প্রথমে আমাদের যে সম্পর্কটা আছে y = 2x + 3, অর্থাৎ এখানে আমার দুটি চলক রয়েছে y এবং x, দ্যাট ইজ f(x) = y ধরে নিলে বিষয়টা আমরা এভাবেই প্রকাশ করলাম। তো এক্ষেত্রে আমরা বলছি যে y এর মানটা x এর মানের উপরে নির্ভরশীল। ঠিক এই জায়গাটায় আমরা একটু চেঞ্জ করতে চাইছি, অর্থাৎ এমনভাবে আমরা ফাংশনটাকে এক্সপ্রেস করব যাতে বোঝা যায় যে x এর মানটা y এর মানের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা রাইট সাইডটাকে প্রথমে লিখলাম, লেফট সাইডটাকে অর্থাৎ ওয়াইটাকে আমরা রাইট সাইডে বসিয়ে দিলাম, -3 হলো, এখানে x এর মানটা বের করে ফেললাম। এইবার এই যে আকারটা, দ্যাট ইজ x = y - 3/2, এখান থেকে স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে এটি y এর মানের উপর নির্ভরশীল। এবার আমরা x এর পরিবর্তে যে মানটা এখান থেকে বের করে রেখেছিলাম সেটা আমরা রিপ্লেস করে দিলাম, দ্যাট ইজ f(y) = y - 3/2। এবার যে ফাংশনটা আমরা পেলাম এই ফাংশনটাই হবে মূল ফাংশনের বিপরীত ফাংশন। তবে এক্ষেত্রে চলকটা y রয়েছে, এই চলকটাকে যে কোনো চলকে আমরা রূপান্তরিত করতে পারি, তাতে কিন্তু সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। তো এক্ষেত্রে আমরা কি করলাম যে এই y এর পরিবর্তে x বসিয়ে দিলাম, অর্থাৎ y কে x দ্বারা পরিবর্তন করি। এইবার যে ফাংশনের আমাদের ফর্মটা পেলাম, হুইচ ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইনভার্স ফাংশন অফ দ্য গিভেন ফাংশন, অর্থাৎ যা প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন। আশা করি তোমরা বিপরীত ফাংশনটা বুঝতে পেরেছো। এভাবে যে সম্পর্কই অর্থাৎ যে ধরনের ফাংশনে আমাদের দেওয়া থাকবে না কেন, ওই ফাংশনে f(x) এর পরিবর্তে y ধরে নিয়ে মানটাকে আমরা y এর মাধ্যমে এটাকে প্রকাশ করব, x এর মানটাকে, তারপরে x এর পরিবর্তে f(x) বসিয়ে দিয়ে f(x) বসিয়ে দিয়েই আমরা মূল ফাংশনটার বিপরীত ফাংশনটা রূপান্তরিত করতে পারবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এবার 1-2 ফাংশন নিয়ে একটু আলোচনা করতে চাই। আশা করি বিপরীত ফাংশন আমরা যতটুকু আলোচনা করেছি তা দিয়ে তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছো। এবার আসলে আমরা বিপরীত ফাংশন নিয়ে কথা বলবো। এবার আমরা 1-2 ফাংশন নিয়ে কথা বলবো। তো 1-2 ফাংশন নিয়ে কথা বলার শুরুতেই 1-2 ফাংশন কাকে বলে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে সামান্য একটু আলোকপাত করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি ফাংশনকে সেটের মাধ্যমে উপস্থাপন করতে চাই। ধরো a একটা সেট, b একটা সেট, এতে আছে 1 2 3, বিতে হচ্ছে 4 5 6। আমরা ধরলাম 1 এর সাথে 4 এর সম্পর্ক, 2 এর সাথে 5, 3 এর সাথে 6, এবং আমরা বিপরীত করে বিষয়টা দেখাতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি কোনো একটা সেট তৈরি করি, সে সেটটি হচ্ছে আমাদের s, তার সম্পর্ক হচ্ছে 1 4 2 5 3 6। অফকোর্স তোমাদের সেটের মাধ্যমে কোনো একটা ফাংশনের যে ডেফিনেশন দিয়েছি তার আলোকে আমাদের এই যে সেটটি হচ্ছে, এই সেটটি অফকোর্স এটা একটা ফাংশন, কারণ যেটা আছে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইতিমধ্যেই আমরা বলেছি প্রথম উপাদানের যে সেট, অর্থাৎ কোনো একটা ফাংশনের যে ক্রোমোজোরগুলো রয়েছে এই ক্রোমোজোরগুলির প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট, দ্যাট ইজ এক্ষেত্রে আমরা এই সেটটাকে বোঝাচ্ছি। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি 1 2 3, তাহলে এই সেটটি হবে আমাদের এই ফাংশনটির ডোমেন। পক্ষান্তরে এর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট সেটি হবে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 5 6, এর রেঞ্জ হচ্ছে 4 5 6, এটা বি সেটের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে মূল ফাংশনের ডোমেন যেটা আছে 1 2 4, এটা হচ্ছে প্রদত্ত ফাংশন a এর সমান, আর রেঞ্জ যেটা রয়েছে 4 5 6, এটিও প্রদত্ত ফাংশন b এর সমান। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে এই a এবং b এই দুইটি সেটের মধ্যে সম্পর্কের ভিত্তিতে আমরা s যে সেটটা পেলাম সেটা ফাংশন হলো। সেক্ষেত্রে এই দ্বিতীয় উপাদানগুলির যে সেট 4 5 6, এই তিনটে উপাদান নিয়ে গঠিত সেট, এই সেটটিকে আমরা বলবো কোডোমেন। অর্থাৎ এটা হচ্ছে মূল ফাংশনের
ডোমেন। অর্থাৎ এটা হচ্ছে এ সেটটা হচ্ছে ডোমেন এবং বি সেটটাকে বলা হয় কোডোমেন। তাহলে আমরা লক্ষ্য করলাম যে কোডোমেনের যে উপাদানগুলো রয়েছে, অর্থাৎ কোডোমেনের সেটটা হচ্ছে বি সেট, সেই সেটের যে উপাদানগুলো রয়েছে এই প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের মূল ফাংশনের রেঞ্জের যে সেটটা রয়েছে তার সমান। অর্থাৎ মূল ফাংশনের রেঞ্জ, অর্থাৎ এটাকে আমরা আরেকটু পরিষ্কার করে তোমাদের বোঝাতে চেষ্টা করি। রেঞ্জ এস ইকুয়াল টু এখানে হবে 4, 5, 6। রেঞ্জেস আর কোডোমেন কোডোমেন হচ্ছে কি 4, 5, 6। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এই ফাংশনের যেটা রেঞ্জ এবং কোডোমেন এটা সমান, রেঞ্জ এবং কোডোমেন সমান। এমনও হতে পারতো যে এখানে একটা উপাদান 7 রয়েছে, যে 7-এর সঙ্গে আমাদের যে ফাংশনটা তৈরি হয়েছে সেই ফাংশনের কোনো উপাদানের সম্পর্ক নেই, হতেই পারে। সেক্ষেত্রে বি সেটটা হচ্ছে 4, 5, 6। তাহলে এক্ষেত্রে আরেকটা উপাদান যদি যুক্ত করি তাহলে হতো 7। তো এক্ষেত্রে রেঞ্জ হতো 4, 5, 6 বা কোডোমেন হতো 4, 5, 6, 7। তাহলে এক্ষেত্রে আমরা স্পষ্ট বলতে পারি রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন। অর্থাৎ কোনো একটি ফাংশনের রেঞ্জ যদি কোডোমেনের সমান না হয় তাহলে অবশ্যই সেটা কি ওয়ান টু ফাংশন হবে না। ওয়ান টু ফাংশন হতে গেলে এর কোডোমেন এবং রেঞ্জ অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ আমি যদি অত্যন্ত সংক্ষেপে তোমাদের ওয়ান টু ফাংশনের ডেফিনেশন দিতে চাই তাহলে এটা কোনো একটি ফাংশনের কোডোমেন যদি রেঞ্জের সমান হয় তাহলে উক্ত ফাংশনটাকে ওয়ান টু ফাংশন বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরেকটি বিষয় একটু বলে রাখি। এক্ষেত্রে ওয়ান অন ফাংশন যেটা বলা হয়েছে আমি ইতিমধ্যেই তোমাদেরকে আলোচনা করেছি পার্ট 4 ক্লাসে। সেক্ষেত্রে বলেছি যে এই সেটের এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারে, কিন্তু এর একটি উপাদানের সাথে এর একটি উপাদানের সম্পর্ক হবে। সেক্ষেত্রে এই ফাংশনটি ওয়ান অন ফাংশন হবে। দ্যাট ইজ এই যে ফাংশনটা আমরা লক্ষ্য করছি ঠিক এই যে আকার, এই আকারে অবশ্যই ফাংশনটা ওয়ান অন, কিন্তু অন টু নয়। কেন অন টু নয়? কারণ এক্ষেত্রে বি সেটে এমন একটি উপাদান রয়েছে, অর্থাৎ কোডোমেনের এমন একটি উপাদান রয়েছে যে উপাদানের সঙ্গে ডোমেনের কোনো উপাদানের কোনো রিলেশন নেই। অর্থাৎ কোডোমেনের প্রত্যেকটি উপাদান যদি ডোমেনের উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলেই কেবলমাত্র এই সম্পর্কটাকে, অর্থাৎ এই ফাংশনটাকে আমরা বলবো ওয়ান টু ফাংশন। কোডোমেনে যদি এমন কোনো উপাদান থেকে থাকে যে উপাদানের সঙ্গে ডোমেনের কোনো উপাদানের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে এটি ফাংশনও হবে, ওয়ান অন ফাংশনও হবে, বাট ওয়ান টু ফাংশন কিন্তু হবে। তার মানে এ থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারলাম যে ওয়ান টু ফাংশন হতে গেলে অবশ্যই আমাকে কোডোমেন দেওয়া থাকতে হবে। কোডোমেন যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবো না এটি কি ওয়ান টু ফাংশন কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধিকাংশ সময় দেখা যায় আমাদের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটিযুক্ত প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ সে জায়গায় কোডোমেন না দিয়েই বলা হয় দেখা হয় যে ফাংশনটি ওয়ান টু। আসলে এটা যে কারণেই হোক না কেন এটা কিন্তু ভুল। কারণ আমরা যেভাবে ফাংশনের ওয়ান টু ফাংশনের ডেফিনেশন শিখছি সেক্ষেত্রে কোডোমেন দেওয়া না থাকলে কোনোভাবেই আমরা কি ওয়ান টু ফাংশন প্রমাণ করতে পারবো না। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই বিষয়টা কিন্তু তোমাদের বিশেষভাবে মনে রাখা দরকার। তো যাই হোক, আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে, অর্থাৎ বীজগণিতীয় একটা উদাহরণের মাধ্যমে দেখি যে কেমন করে কোনো একটা ফাংশনকে ওয়ান টু ফাংশন প্রমাণ করতে হয়। তো আমরা একটা ফাংশন লিখি এফ অফ
এক্স ইকুয়াল টু 3x প্লাস 5। আমাদের এই ধরনের কোশ্চেনে এ ধরনের অর্থাৎ এই 1 to ফাংশন সংক্রান্ত প্রশ্নপত্রে যেভাবে এটা উল্লেখ থাকে যে দেখাও যে ফাংশনটি 1 to অথবা ফাংশনটি 1 to কিনা তা যাচাই করো। 1 to বা আরেকটা কথা প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যেই আমি ভুলে গেছি, আসলে বলা হয়নি। এই 1 to ফাংশনের অপর নাম কিন্তু সার্বিক ফাংশন, যেটা আমাদের বই উল্লেখ আছে সার্বিক ফাংশন। অর্থাৎ এখানে এই জায়গাটা কোশ্চেনে প্রশ্নপত্রে এভাবেই প্রশ্নটা সেট হতে পারে যে দেখাও যে এই ফাংশনটি একটি সার্বিক ফাংশন। তবে এটাকে যদি সার্বিক ফাংশন বলতে হয় অবশ্যই এই ফাংশনের কোডোমেন উল্লেখ করতে হবে। তার মানে যেখানে ফাংশনটা সংজ্ঞাটার ক্ষেত্রে বলতে হবে যে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর সাচ দ্যাট, অর্থাৎ এই যে ফাংশনটা এটা এমনভাবে সংজ্ঞায়িত যার ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা এবং রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা, কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আমরা যদি দেখাতে পারি যে এই ফাংশনের রেঞ্জটা বাস্তব সংখ্যা, তাহলে আমরা বলতে পারবো যে এর রেঞ্জটা কোডোমেনের সমান, সুতরাং এটি একটি 1 to ফাংশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেই বিষয়টা আমরা দেখাতে চেষ্টা করি এখানে। তো প্রথমে y ইকুয়াল টু আমরা ধরে নিই y ইকুয়াল টু 3x প্লাস 5। এখানে লিখব যে f অফ x ইকুয়াল টু y ধরে, এখানে একটু লিখে নিলাম, বা 3x প্লাস 5 ইকুয়াল টু y, বা 3x ইকুয়াল টু y মাইনাস 5, দ্যাট ইজ x ইকুয়াল টু y মাইনাস 5/3। তো এক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের একটু বলে রাখি যে এখন যে ফর্মটা আমাদের হয়েছে, এই যে ফর্মটা মূলত ছিল, এই ফর্মের ডোমেন অর্থাৎ এক্স এর মান যদি যে কোনো বাস্তব সংখ্যা বসাই তাহলে এফ অফ এক্স এর মান কিন্তু বাস্তব সংখ্যাই পাওয়া যাবে। আবার এই যে ফাংশনটা হয়েছে এটা বিপরীত ফাংশন হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা বিপরীত ফাংশনের ডোমেইন যদি নির্ণয় করি সেটাই মূল ফাংশনের রেঞ্জ। সব বিপরীত ফাংশন যেটা আমরা শিখেছি সেই বিপরীত ফাংশনের আলোকেই কিন্তু আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা ঠিক আগের মতো করে নিই x ইকুয়াল টু এফ ইনভার্স y, তাহলে এখানে মানটা এই জায়গাটা আমরা রিপ্লেস করে দিতে পারি এফ ইনভার্স y ইকুয়াল টু y মাইনাস 5/3, দ্যাট ইজ আমরা যদি রিপ্লেস করে দেই y কে x দ্বারা, এফ অফ x ইকুয়াল টু x মাইনাস 5/3। এটি হয়ে গেল মূল যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল, আমরা সেই মূল ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করলাম। তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ফাংশনকে এই ধরনের ফাংশনকে যদি 1 to বা সার্বিক ফাংশন প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এটাকে বিপরীত ফাংশন নির্ণয় করব, অতঃপর আমরা বিপরীত ফাংশনের ডোমেইন নির্ণয় করব। এবার সব এত মূল ফাংশনের বিপরীত ফাংশন। এবার আমরা পরের পার্টটা আমরা শুরু করব। এখন f ইনভার্স x ইকুয়াল টু x মাইনাস 5/3 বিলংস টু r হবে, যেটা আমাদের ডোমেইন নির্ণয় করার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে ডোমেইনের বিষয়টা আমি আলোচনা এখনো করিনি, আমি পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 5 ভিডিওতে আমি ইনশাআল্লাহ ডোমেইন নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। তো f ইনভার্স x ইকুয়াল টু x মাইনাস 5/3 বিলংস টু r হবে যদি এবং কেবল যদি x বিলংস টু r হয়। অতএব ডোম f ইনভার্স x তথা রেঞ্জ
এফ অফ এক্স ইকুয়াল টু আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা আমি আরেকটু আলোকপাত করতে চাই তোমাদের, সেটা হচ্ছে কোনো একটি ফাংশনের বিপরীত ফাংশনের ডোমই হবে মূল ফাংশনের রেঞ্জ। আমি জাস্ট তোমাদেরকে আলোচনা না মনে করে দিতে চাই, কারণ এই বিষয় নিয়ে ইতিমধ্যে আমি অনেক আলোচনা করেছি। যেমন ধরো এই একটা ফাংশন 1 2 3 4 5 6, এই যে ফাংশন, এই ফাংশনের রেঞ্জ কত হবে তোমরা নিশ্চয়ই জানো যে এর দ্বিতীয় উপাদানের সেট হচ্ছে তার রেঞ্জ 2 4 6। আচ্ছা, আবার আমি যদি এই যে ফাংশনটা আছে এর বিপরীত ফাংশনটা আমরা নির্ণয় করি এফ ইনভার্স, তাহলে কত হবে 2 1 4 3 6 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই আমরা তোমাদেরকে এ বিষয়ে আলোকপাত করেছি যে কোনো একটি ফাংশনের উপস্থিতি যে ক্রোমোজোরগুলো রয়েছে সেই ক্রোমোজোরগুলির স্থানটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ দ্বিতীয় অংশটাকে প্রথম অংশ এবং প্রথম অংশটাকে দ্বিতীয় অংশ কল্পনা করি, তাহলে যে ফাংশনটি পাওয়া যাবে বা যে অন্বয়টি পাওয়া যাবে সেটি হবে প্রদত্ত অন্বয়ের বিপরীত অন্বয়। তাহলে এই যে অন্বয়টা ফাংশন হলে নিশ্চয়ই সেটাকে অন্বয় হতেই হয়, অন্বয় না হলে আসলে ফাংশন কল্পনা করা যায় না। তাহলে এই যে অন্বয়টা দেওয়া আছে এই অন্বয়টা এটা বিপরীত অন্বয়, তো এটাও একটি ফাংশন আর এই বিপরীত অন্বয়টা একটি ফাংশন। যাই হোক, এবার এই যে ফাংশনটা আছে এই বিপরীত ফাংশন এর ডোমেন কোনটা? ডোম এফ ইনভার্স ইকুয়াল টু কত? 2 4 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে অবজার্ভ করে দেখো, এই যে বিপরীত ফাংশনের যেটা ডোমেন, বিপরীত ফাংশনের যেটা ডোমেন, এটাই কি মূল ফাংশনের রেঞ্জ নয়? অফকোর্স মূল ফাংশনের রেঞ্জ, অর্থাৎ কোনো একটি ফাংশনের বিপরীত ফাংশনের যেটা ডোমেন সেটাই হবে মূল ফাংশনের রেঞ্জ। তো ইকুয়াল টু রেঞ্জ এস। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা কোনো একটা ফাংশন এখানে উপস্থিত করলাম এবং সেই ফাংশনের আমরা রেঞ্জ নির্ণয় করলাম, আবার আমরা তার বিপরীত ফাংশন নির্ণয় করলাম এবং সেই বিপরীত ফাংশনের ডোমেন নির্ণয় করলাম। আমরা লক্ষ্য করলাম এর বিপরীত ফাংশনের যেটা ডোমেন সেটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করব এবং তার ডোমেন নির্ণয় করব। এই বিপরীত ফাংশনের ডোমেন যদি প্রদত্ত ফাংশনের কি হয়, কোডোমেনের সমান হয়, বিপরীত ফাংশনের যে ডোমেন এটি যদি প্রদত্ত ফাংশনের কোডোমেনের সমান হয়, তাহলে আমরা এটাকে ওয়ান টু বা সার্বিক ফাংশন বলতে পারবো। তাহলে কি বললাম? ডোম এফ ইনভার্স এক্স তথা রেঞ্জ এফ অফ এক্স ইকুয়াল টু আর, যা যা প্রদত্ত ফাংশনের সমান। সুতরাং এফ অফ এক্স ফাংশনটি সার্বিক বা অনটু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনটু ফাংশনের ধারণাটি মোটামুটি উপস্থাপন করতে পেরেছি। তো যে বিষয়টি আমি তোমাদের উপস্থাপন করতে চেষ্টা করলাম তার মৌলিক জায়গাটা আমি আরেকবার তোমাদের জন্য রিপিট করছি ভালো করে বোঝার জন্য, কারণ এই বিষয়টা তোমাদের জন্য আসলে একটি জটিল, তারপরেও আমরা তোমাদের বোঝাতে চেষ্টা করি। আমরা এখানে তোমাদের প্রথমে যে বিষয়টা বলতে চেষ্টা করেছি সেটি হচ্ছে ওয়ান টু ফাংশন যদি হতে হয় তাহলে অবশ্যই তার কোডোমেন দেওয়া থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। কোডোমেন দেওয়া না থাকলে অবশ্যই ওয়ান টু ফাংশন এটা প্রমাণ করা যাবে না। এরপর দ্বিতীয় নাম্বার যেটা বলেছি যে কোডোমেন দেওয়া থাকবে, এরপরে মূল যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব, বিপরীত ফাংশন নির্ণয় করে তার ডোমেন নির্ণয় করব, অর্থাৎ মূল ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। আর বিপরীত ফাংশন কেন নির্ণয় করব? কারণ আমরা আসলে ডোমেন নির্ণয়ের পদ্ধতিটাই শিখেছি, আর অনেক ক্ষেত্রে কোড রেঞ্জ নির্ণয় করার যে পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করে তার ডোমেন নির্ণয় করা। কারণ কোনো একটি ফাংশনের
বিপরীত ফাংশনের ডোমেইনই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশনের রেঞ্জ নির্ণয় করার লক্ষ্যে আমরা প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করব, এরপর এই বিপরীত ফাংশনের ডোমেইন নির্ণয় করব। যদি এই বিপরীত ফাংশনের ডোমেইনটা হবে মূল ফাংশনের রেঞ্জ, অর্থাৎ এই বিপরীত ফাংশনের ডোমেইনটা অর্থাৎ মূল ফাংশনের রেঞ্জটা এটি যদি প্রদত্ত যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনের কোডোমেনের সমান হয়, তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো প্রদত্ত ফাংশনটি অনটো অথবা সার্বিক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপর যেটি আমি দেখালাম এটা তোমরা প্রথমে প্র্যাকটিস করতে চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে, এবং তোমাদের টেক্সটের আলোকে সার্বিক ফাংশনের যে ডেফিনেশনগুলো এবং যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে আশা করি বিপরীত ফাংশন এবং সার্বিক ফাংশন এই দুটি বিষয় নিয়ে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। তো যাই হোক, আজ এ পর্যন্ত। তোমাদের জন্য আগামী ক্লাসে আমি কোনো একটি ফাংশনের ডোমেইন নির্ণয় করার কী কী পদ্ধতি রয়েছে সেই বিষয়টি নিয়ে তোমাদের অনলাইন ভিডিও ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।